নমস্কার, আমি স্নেহা। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই হেডলাইন্স। সুখবর, ইএসআইতে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ালো রাজ্য সরকার। চিকিৎসা নিতে করাচি যান, ভারতে নয়, বাংলাদেশিদের ভিসা বাতিলের দাবি শুভেন্দুর। স্বাস্থ্য নিয়ে প্রশ্নের উত্তর দেবেন মুখ্যমন্ত্রী। আগামী কয়েকদিন কি হতে চলেছে বিধানসভার কার্যাবলী? শীতে বাধা নিম্নচাপ, নভেম্বরেও বৃষ্টির আশঙ্কা এই জেলায়। শরীরে ক্ষত, গালে ছ্যাঁকা, রাতভর নিখোঁজ কিশোরের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য লালগোলায়। যেমন কথা তেমন কাজ, মুখ্যমন্ত্রীর নির্দেশের 24 ঘণ্টার মধ্যেই চালু বড়মা পুলিশ ফাঁড়ি। ব্রা পরে ভরা বাজারে রিলস শুট যুবকের, গণধোলাই দিল জনতা। ভোপাল দুর্ঘটনার ছায়া অন্ধ্রপ্রদেশে, বিষাক্ত গ্যাস লিক করে মৃত এক, অসুস্থ বহু। স্বামীর উপর অভিমান, 2 বছরের মেয়েকে নিয়েই ট্রেনের সামনে ঝাঁপ তরুণীরা। অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব 16 দের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা, পাশ ঐতিহাসিক বিল। অজি সফরের জন্য ঋষভকে শুভেচ্ছা বার্তা উর্বশীর। এই না হলে ভালোবাসা, বলছে নেটদুনিয়া। আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিদিন সঠিক খবর শোনার জন্য বাংলা নিউজ টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। বড়দিনের আগেই বড় সুখবর রাজ্যের ইএসআইতে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের। তাদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার নবান্নে অর্থ দপ্তরের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে উল্লেখ, নভেম্বর মাস থেকেই বাড়ছে ইএসআইতে কর্মরত চুক্তিভিত্তিক চতুর্থ শ্রেণীর কর্মীদের বেতন। এই নোটিশে স্বভাবতই মুখের হাসি চওড়া হয়েছে কর্মীদের। এই সুবিধা পাবেন মোট 818 জন চুক্তিভিত্তিক কর্মী। বুধবার নবান্নের তরফে যে নোটিশ জারি করা হয়েছে, তাতে উল্লেখ করা হয়েছে যে ইএসআইতে চুক্তির ভিত্তিতে কর্মরত 818 জন চতুর্থ শ্রেণীর কর্মী এতদিন মাসে 12,000 টাকা বেতন পেতেন। নভেম্বর থেকে সেই অঙ্ক বাড়ানো হয়েছে। এবার থেকে তারা মাসে বেতন পাবেন 15,000 টাকা, অর্থাৎ গড়ে 3% বেতন বাড়ানো হলো। আগামী মাস থেকে তারা বর্ধিত হারে বেতন পাবেন। ফলে কাজে উৎসাহ আরও বাড়বে বলেই আশা কর্তৃপক্ষের। বছর 10 আগে 2013 সাল নাগাদ রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগের প্রস্তাব পাশ হয় মন্ত্রিসভায়। রাজ্য মন্ত্রিসভায় তা অনুমোদন পাওয়ার পর সেই নিয়োগ শুরু হয়। বিভিন্ন সরকারি দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়। সরকারের সেই নির্দেশিকা মতোই বিভিন্ন সরকারি দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ বি স্তরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়। চলতি বছরের রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। এর জন্য চলতি অর্থবর্ষে 299 কোটি টাকা বরাদ্দ করেছিল সরকার। এবার ইএসআইতে চুক্তিভিত্তিক চতুর্থ শ্রেণীর কর্মীদের বেতন বৃদ্ধি কথা ঘোষণা করল নবান্ন। হিন্দুদের উপর অত্যাচারের ধারাবাহিকতা অব্যাহত বাংলাদেশে। ইসকনের সন্ন্যাসী তথা চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে উত্তাল সে দেশের বিস্তীর্ণ অংশ। আর তাতে কিছুটা শঙ্কিত হয়ে এবার ইসকনকেই নিষিদ্ধ করার পথে হাঁটতে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তী ইউনূস সরকার। তার রেশ আছড়ে পড়েছে এপারেও। এই পরিস্থিতিতে ভারতে বাংলাদেশিদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি তুলল বিজেপি। বুধবার কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দপ্তরে গিয়ে শুভেন্দু অধিকারীরা দাবি জানালেন, ভিসা সম্পূর্ণ বন্ধ করতে হবে। সীমান্ত বাণিজ্যে অনুমোদন বাতিল করা হোক। শুভেন্দুর মন্তব্য, মেডিকেল ভিসাও বন্ধ করতে হবে। ওরা চিকিৎসা নিতে করাচি, লাহোর যান, এখানে আসবেন না। সীমান্ত বাণিজ্য ছাড়াও বিভিন্ন কাজে ভারত বাংলাদেশের জনসাধারণের যাতায়াতের অন্যতম কারণ চিকিৎসা পরিষেবা। কলকাতার বিভিন্ন সরকারি, বেসরকারি হাসপাতালে উন্নতমানের চিকিৎসা নিতে প্রায় সারা বছর ধরেই এখানে আসেন বাংলাদেশিরা। করোনাকালে সীমান্ত বন্ধের ফলে ভিসা না দেওয়া হলেও মেডিকেল ভিসা কখনো বন্ধ হয়নি। কিন্তু হাসিনা পরবর্তী বাংলাদেশের অরাজক পরিস্থিতি, হিন্দু নির্যাতনের ঘটনায় এবার সেই ভিসা বাতিলের দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিন্ময় প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ও তৎপরবর্তী উত্তেজনাকর পরিবেশ নিয়ে বুধবার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে যান বিজেপির 8 প্রতিনিধি। ডেপুটি হাই কমিশনারের কাছে তারা দাবি করেন, অবিলম্বে ভিসা বন্ধ করা হোক। সীমান্ত আমদানি রপ্তানির অনুমোদনও বাতিল হোক। এছাড়া যারা চিকিৎসার জন্য পদ্মাপাড় থেকে কলকাতায় আসেন, তারা আর আসবেন না বলে দাবি শুভেন্দুর। এ নিয়ে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে বিজেপি।
এদিন শুভেন্দু জানান, বৃহস্পতিবার দুপুর 2টায় বঙ্গীয় সনাতন হিন্দু সমাজ জমায়েতের আয়োজন করেছে। এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, তাই সকলকে এই সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা। এছাড়া সোমবার বিজেপি পেট্রাপোল সীমান্তে পণ্যবাহী যান চলাচলের পথ অবরোধ করার কর্মসূচি নিয়েছে। সেখানে থাকবেন খোদ শুভেন্দু, তবে যাত্রীবাহী গাড়িগুলির উপর কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছেন তিনি। চিন্ময় প্রভুকে নিঃশর্তে মুক্তি না দিলে আগামী 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে কলকাতায় মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। আর.জি. করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বহু প্রশ্ন তুলে দিয়েছে। বিশেষত স্বাস্থ্য বিভাগের নিরাপত্তা এবং দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ তুলেছে বিরোধী শিবির। এ নিয়ে আন্দোলনও কিছু কম হয়নি। রাজ্য সরকারও এই সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। স্বাস্থ্য দপ্তরে বহু রদবদল করা হয়েছে, তা সত্ত্বেও বিরোধীদের প্রশ্নের শেষ নেই। এই পরিস্থিতিতে রাজ্য বিধানসভায় চলছে শীতকালীন অধিবেশন, আর বৃহস্পতিবার সেই অধিবেশন থেকে স্বাস্থ্য দপ্তরের সমস্ত প্রশ্নের জবাব দেবেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এমনই খবর বিধানসভা সূত্রে। সদ্যসমাপ্ত ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন হেমন্ত সোরেন। বৃহস্পতিবার তার শপথ, তাতে আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন তিনি যাবেন রাঁচি, হেমন্তের শপথে অংশ নিতে। সূত্রের খবর, ওই দিন প্রথমার্ধে বিধানসভার প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তারপর রাঁচি যাওয়ার বিমান ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর জবাবের দিকে নজর বিরোধীদেরও। এছাড়া আগামী কয়েকদিন বিধানসভা অধিবেশনে কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে, তার রূপরেখাও তৈরি হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় আবাস যোজনায় বঞ্চনা নিয়ে প্রস্তাবের উপর বিধানসভায় আলোচনা হবে। সোম ও মঙ্গল দুদিন কেন্দ্রের ওয়াকফ বিলের উপর আলোচনার কথা। আগেই ওয়াকফ বিলের বিরোধিতা করেছে বাংলার শাসক দল তৃণমূল, তবে ঠিক কোন কোন জায়গায় বিরোধিতা হবে তা নিয়ে দুদিন ধরে আলোচনা হওয়ার কথা। বিরোধীদেরও অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে সংসদ অধিবেশনে ওয়াকফ বিল নিয়ে আলোচনা হলে তৃণমূলের সংসদীয় কমিটি বিরোধিতা করবে বলে দলীয় স্তরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নভেম্বর শেষের পথে, এখনও জাকিয়ে শীতের দেখা তো মেলেনি, উল্টে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আজ অর্থাৎ বুধবার অতি গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড় ফেঞ্জলে, যার প্রভাবে বৃষ্টির আশঙ্কা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনার মতো উপকূলের জেলায়। উপকূল ও সংলগ্ন জেলায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে পশ্চিমের দিকে জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্ক করা হয়েছে। হাওয়া অফিস সূত্রের খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত। পন্ডিচেরি থেকে 640 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে 720 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে তার অবস্থান। শক্তি বাড়িয়ে এই নিম্নচাপ আজই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। আপাতত শ্রীলঙ্কা উপকূল এড়িয়ে এর অভিমুখ তামিলনাড়ু উপকূল। শনিবার এটি স্থলভাগেই প্রবেশ করতে পারে। এর প্রভাবে শীতের আমেজে বাধা পড়ার আশঙ্কা। জানা গিয়েছে, সপ্তাহের শুরুতে শীতের আমেজ থাকলেও সপ্তাহান্তে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলায়। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে উপকূলের 4 জেলায়। 29শে নভেম্বর শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায়। 30শে নভেম্বর শনিবার বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। 1 ডিসেম্বর রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায়। হাওয়া অফিস সূত্রে খবর, সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলায়। জলপাইগুড়ি ও মালদহেও কুয়াশার সম্ভাবনা, তবে আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। লালগোলায় এক কিশোরের রহস্য মৃত্যু ঘিরে ছড়াল চাঞ্চল্য। বুধবার সকালে ঝোপ থেকে উদ্ধার হয় তার দেহ। পরিবারের দাবি, ছেলেকে খুন করে দেহ লোপাট করে দেওয়ার চেষ্টা হয়েছে। তবে এ নিয়ে পুলিশে অভিযোগ দায়ের না হওয়ায় খুনের মামলা রুজু হয়নি। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম সুরজিৎ দাস, বয়স 11 বছর। সাগিয়া জগন্নাথপুর এলাকার বাসিন্দা সুরজিৎ 5ম শ্রেণীর পড়ুয়া। অন্যান্য দিনের মতো মঙ্গলবারও স্কুল থেকে ফিরে ছোট ভাইকে সঙ্গে নিয়ে খেলতে যায় সে।
সন্ধ্যায় ভাই ফিরে আসলেও সুরজিৎ বাড়ি ফেরেনি। সে বাবা মাকে জানায় দাদা জঙ্গলের দিকে গিয়েছিল। অন্ধকার নেমে এলেও সুরজিৎ ফিরে না আসায় বাবা বিশ্বজিৎ দাস ও মা সাবিত্রী উদ্বিগ্ন হয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয়দের ছেলের কথা জিজ্ঞাসা করলে কেউ কিছু বলতে পারেননি। বাড়ির পাশের পুকুরেও খোঁজা হয় সুরজিৎকে, কিন্তু রাত পর্যন্ত কোনো হদিশ না মেলায় পুলিশের দ্বারস্থ হয় পরিবার। বুধবার সকালে বাড়ির অদূরে পুকুর ধারের ঝোপ থেকে উদ্ধার হয় সুরজিতের ক্ষতবিক্ষত দেহ। পরিবারের দাবি, তার দেহে একাধিক ক্ষত রয়েছে, গালে বিড়ির ছ্যাঁকার দাগও মিলেছে। মৃতের বাবা বিশ্বজিৎ দাসের কথায়, আমার ছেলেকে কেউ বিকেলের পরে ডেকে নিয়ে গিয়ে চরম শারীরিক নির্যাতন করে খুন করেছে। ছেলের দেহ উদ্ধারের পর থেকে বারবার সংজ্ঞা হারাচ্ছেন তার মা। তিনি বলেন, আমার বড় ছেলে একটু চঞ্চল প্রকৃতির, সেই জন্য ছোট ছেলে সবসময় ওর সঙ্গে থাকত। মঙ্গলবার খেলতে বেরোনো পর ছোট ছেলে বলেছিল দাদা জঙ্গলের দিকে যাচ্ছে, কিন্তু তারপরে যে এই ঘটনা ঘটবে তা আমরা দুঃস্বপ্নেও ভাবিনি। ওকে আশেপাশের কেউ খুন করে দেহ ফেলে দিয়ে গিয়েছে। প্রাথমিকভাবে খুনের অভিযোগ তুললেও কারো বিরুদ্ধে এখনও খুনের অভিযোগ দায়ের করেনি পরিবার। তাদের কোনো শত্রু নেই বলেই জানিয়েছেন মা বাবা। ঘটনা প্রসঙ্গে ভগবানগোলার এসডিপিও উত্তম ভরাই বলেন, খুনের কোনো অভিযোগ দায়ের হয়নি। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করা হয়েছে। যেমন কথা তেমন কাজ। মুখ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই নৈহাটির বড়মার মন্দিরের কাছে পুলিশ ফাঁড়ির উদ্বোধন হয়ে গেল। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে বুধবার বিকেল থেকে চালু হয়ে গেল ফাঁড়ি। উদ্বোধন করলেন বারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া। ছিলেন নবনির্বাচিত বিধায়ক শন দে, বড়কালী পুজো সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য, পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় সহ পুলিশ কমিশনারেটের একাধিক কর্তা ব্যক্তি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নৈহাটি রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে স্টেশন রোড সংলগ্ন অরবিন্দ রোড গিয়ে শেষ হয়েছে মুখ্যমন্ত্রীর নামাঙ্কিত বড়মা ফেরিঘাটে। এই অরবিন্দ রোডের প্রায় মাঝামাঝি অবস্থিত বিখ্যাত বড়মার কালী মন্দির। গত বছর শতবর্ষে এই মন্দিরটি পুনর্নির্মাণ করে পাকাপাকিভাবে স্থাপন করা হয় কষ্টি পাথরের বড়মার মূর্তি। তারপর থেকে প্রতিদিনই ভক্তদের ভিড় বাড়ছে মন্দিরে। চলতি কালীপুজোয় ঘোর কৃষ্ণবর্ণে ২১ হাতের দীর্ঘদেহী বড়মার দর্শনে এবং দণ্ডি কাটার জন্য রেকর্ড ভিড় হয়েছিল। ফলে প্রতিদিন আগত অসংখ্য ভক্তদের যাতে কোন সমস্যা না হয় ও তাদের নিরাপত্তা সুনিশ্চিত থাকে, সেই জন্য মঙ্গলবার বড়মার মন্দিরে পুজো দিতে এসে ফাঁড়ি তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরের দিন বিকেলেই বারাকপুর পুলিশ কমিশনারেটের তৎপরতায় মন্দিরের ৩ তলায় উদ্বোধন হল বড়মা পুলিশ আউটপোস্ট। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার অলোক রাজরিয়া বলেন, বড়মার মন্দিরে প্রতিদিন ১০ থেকে ২০ হাজার ভক্ত পুজো দিতে আসেন। এছাড়াও অরবিন্দ রোড এবং স্টেশন চত্বরের মার্কেট সবসময় জমজমাট থাকে। তাই পুজো দিতে আসা ভক্তরা, বিশেষ করে মহিলাদের যাতে কোনো সমস্যা না হয়, মন্দির কমিটির পুজোর আয়োজনে যাতে কোনো সমস্যা না হয় এবং মার্কেট এলাকায় যাতে কোনো অপরাধ না হয়, এই ৩ উদ্দেশ্যকে সামনে রেখে ফাঁড়ির উদ্বোধন হল। মূলত এই বিষয়গুলি ফাঁড়ির দায়িত্বে থাকবে। পুলিশ কমিশনারেট সূত্রে খবর, বড়মা পুলিশ আউটপোস্টের দায়িত্বে থাকবেন একজন সাব ইন্সপেক্টর, সঙ্গে মোতায়েন থাকবেন ৩ জন এএসআই, ৮ জন কনস্টেবল ও ৮ জন সিভিক ভলান্টিয়ার। সোশ্যাল মিডিয়া মানেই এখন রিলের সমারোহ। কয়েক সেকেন্ডের ভিডিওর নেশায় বুঁদ হয়েছে যুব সমাজ। ভিডিও ক্ষণিকের হলেও তাতে অশ্লীলতার দাপাদাপি নেহাত কম নয়। দর্শক গিলছে, ফলে শালীনতার মাত্রা ছাড়াতেও কার্পণ্য করছেন না রিল শিল্পীরা। এবার ভরা বাজারে এমনই অশ্লীল রিল শ্যুট করতে গিয়ে জনতার রোষে পড়লেন এক রিল শিল্পী। ভাইরাল হলো সেই ঘটনার ভিডিও। ঘটনা হরিয়ানার পানিপথ। সাত সকালে সেখানকার ভিড়ে ভরা এক বাজারে হঠাৎ আবির্ভূত হন এক যুবক। পরনে তার মহিলাদের অন্তর্বাস। ওই অবস্থায় মেয়েলি ঢঙে বাজারের মধ্যে ভিডিও শ্যুট করতে থাকেন তিনি। জনবহুল বাজারে এই ঘটনা দেখে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েন পথ চলতি মানুষ। তবে শুরুতে কেউ কিছু না বলায় ধাপে ধাপে শালীনতার মাত্রা ছাড়াতে থাকেন ওই যুবক। চলতে থাকে অশ্লীল নাচ। বাজারের মধ্যে যুবকের এমন অশ্লীল কর্মকাণ্ডের প্রতিবাদ করেন এক ব্যক্তি। শুটিংয়ে বাধা পেয়ে ব্যক্তির সঙ্গে ওই অবস্থাতেই তর্ক শুরু করেন যুবক। ঘটনা দেখে সেখানে আরও লোকজন জড়ো হন। এরপর শুরু হয় মার। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি ওই যুবকের সঙ্গে আঙুল উঁচিয়ে তার পোশাক নিয়ে প্রশ্ন করছেন এবং তাকে ধরে চড় থাপ্পড় মারছেন। তাকে ঘিরে রয়েছে জনতার ভিড়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অভিযুক্ত যুবকের বিরুদ্ধেই সরব হতে দেখা গিয়েছেন নেটিজেনদের। কেউ লিখেছেন, আমার তরফ থেকে আরও ২-৪ চড় মারুন।
কেউ লিখেছেন, শুধু চর থাপ্পড়ে হবে না, সরকারের উচিত সোশ্যাল মিডিয়ার এই নোংরামির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া এবং এদের জেলে ভরা। উল্লেখ্য, সস্তায় জনপ্রিয়তার লোভে যুবসমাজের নেশা অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে প্রশাসনেরও। কোথাও বাইকের কেরামতি তো কোথাও ভরা বাস বা মেট্রোয় অশ্লীল নাচ রাস্তাঘাটে বের হলেই নজরে পড়ছে এই দৃশ্য। সাম্প্রতিক সময়ে দিল্লি মেট্রো হয়ে উঠেছে রিলের আখড়া। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন জরিমানা ও ধরপাকড় চালালেও রিলের নেশায় খুব বিশেষ ভাটা পড়েনি। ভোপালের ভয়াবহ গ্যাস দুর্ঘটনার আতঙ্ক ফিরে এল অন্ধ্রপ্রদেশে। একটি ওষুধ তৈরির কারখানা থেকে লিক হল বিষাক্ত গ্যাস। ইতিমধ্যেই কারখানার এক কর্মীর মৃত্যু হয়েছে বিষাক্ত গ্যাসের জেরে। হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও 9 জন কর্মীকে। অসুস্থ হয়ে পড়া কর্মীর সংখ্যা আরও বাড়ছে বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে অন্ধ্রের আনাকাপল্লির একটি ওষুধের কারখানায় দুর্ঘটনাটি ঘটেছে। টাগুর ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড নামে ওই কারখানায় আচমকাই হাইড্রোজেন ক্লোরাইড লিক করতে শুরু করে। গোটা কারখানা জুড়ে ছড়িয়ে পড়ে সেই বিষাক্ত গ্যাস। সেই বিষাক্ত বাতাসে নিঃশ্বাস নিয়ে অসুস্থ হয়ে পড়েন কারখানার অন্তত 20 জন কর্মচারী। তাদের মধ্যে 8 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই ওষুধের কারখানার এক কর্মচারীর মৃত্যু হয়। তবে সূত্রের খবর, হাসপাতালে চিকিৎসাধীন 7 জনের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। শ্বাসকষ্টের মতো সমস্যা রয়েছে তাদের। জানা গিয়েছে, কারখানার কর্মী, ওড়িশার বাসিন্দা 23 বছর বয়সী অমিতের মৃত্যু হয়েছে গ্যাস লিক হওয়ার জেরে। ওই কারখানায় সব মিলিয়ে 180 জন ছিলেন বুধবার। তবে দুর্ঘটনার সময় অনেকেরই ছুটি হয়ে গিয়েছিল। কী করে এমন দুর্ঘটনা ঘটল? কারখানার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 400 লিটার হাইড্রোজেন ক্লোরাইড ছড়িয়ে পড়েছিল মেঝেতে। প্রাথমিকভাবে কেউ বুঝতে পারেননি। তবে রাত বাড়তে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন কর্মীরা। তারপরে কর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও স্থানীয়দের দাবি, গ্যাস লিক হওয়ার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল কর্তৃপক্ষ। ভিনরাজ্যে স্বামীর সঙ্গে থাকতে চেয়েছিলেন, যদিও একধিক কারণ দর্শিয়ে রাজি হননি স্বামী। অভিমানে 2 বছরের মেয়েকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন উত্তরপ্রদেশের ভাদোহী জেলার বাসিন্দা এক তরুণী। 25 বছর বয়সী মৃতার নাম লক্ষ্মী দেবী। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে 2 বছরের রিয়াশিরও। লক্ষ্মী স্বামীর নাম বীরেন্দ্র বিন্দে। উত্তরপ্রদেশের ভাদোহী জেলার সুরিয়াভা থানা এলাকার বাসিন্দা তিনি। বছর 3 আগে লক্ষ্মী বীরেন্দ্রর বিয়ে হয়। কর্মসূত্রে গুজরাটে থাকেন বীরেন্দ্র। দীপাবলির সময় বাড়ি ফিরেছিলেন বীরেন্দ্র। সম্প্রতি উৎসব শেষে কর্মস্থলে ফেরার সময় শুরু হয় দাম্পত্য কলহ। স্বামীর সঙ্গে গুজরাট যাওয়ার জন্য আবদার করেন লক্ষ্মী, যদিও তাকে কর্মস্থলে নিয়ে যেতে চাননি বীরেন্দ্র। একসময় অভিমানে 2 বছরের মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান লক্ষ্মী। পরে মেয়েকে কোলে নিয়েই মুজফ্ফরপুর থেকে প্রয়াগরাজগামী বাপু ধাম এক্সপ্রেসের সামনে ঝাঁপ দেন তিনি। ট্রেনের ধাক্কায় দুজনেরই মৃত্যু হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অনূর্ধ্ব 16 কিশোর কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করতে চলেছে অস্ট্রেলিয়া। বুধবার সেদেশের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাশ হল ঐতিহাসিক এক বিল। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে এমনটাই জানা যাচ্ছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেজ আগেই জানিয়েছিলেন, এই আইন আনতে প্রস্তাব পেশ করা হবে। অবশেষে এদিনই সেই বিল পাশ হয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেজের লেবার সরকার এদিন বিলটি পেশ করার পর তার পক্ষে ভোট পড়ে 102টি, বিপক্ষে পড়ে মাত্র 13টি ভোট। গুগল ও মেটার তরফে এই বিল পেশে বিলম্বের প্রস্তাব দেওয়া হলেও আজ পাশ হয়ে গেল সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে অন্যতম করা এই আইনের প্রস্তাব। বৃহস্পতিবারই শেষ হচ্ছে এবারের সংসদীয় বছর। তার আগে বুধবারই সেনেটে বিলটি নিয়ে আলোচনা হওয়ার কথা। সরকারের পরিকল্পনা রয়েছে বয়স যাচাইয়ের ব্যবস্থা চালু করার, যাতে বায়োমেট্রিকের মতো পদ্ধতি কিংবা সরকারি আইডি পেশ করে তবেই লগ ইন করা যাবে সোশ্যাল মিডিয়ায়। সাম্প্রতিক অতীতে বহু নাবালক নাবালিকার অভিভাবকরাই জানিয়েছিলেন, সাইবার বুলিংয়ের শিকার হওয়ায় অনেকেই আত্মহননের পথ বেছে নিচ্ছে। যদিও পাল্টা দাবি উঠেছে, সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা হলে কমবয়সীদের কণ্ঠই রোধ করা হবে। কিন্তু অভিভাবকদের জবাব, অনলাইনের দুনিয়ায় নিরাপদ থাকাটা কিশোর কিশোরীদের জন্য ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে। এদিকে কিশোর কিশোরীদেরও একাংশের দাবি ছিল, এর ফলে তাদের সামাজিক ও পারিবারিক যোগাযোগ ক্ষতিগ্রস্ত হবে। গনগনে গরমে দীর্ঘ পথ হেঁটে তিনি নাকি শিবমন্দিরে পুজো দিয়েছেন ঋষভ পন্থের জন্য। বলি অভিনেত্রী উর্বশী রাউতেলাকে নিয়ে এমন হাজারো জল্পনা শোনা যায় মাঝে মধ্যেই। এবার অভিনেত্রীকে নিয়ে শোনা গেল নতুন খবর। অস্ট্রেলিয়া সফরের আগে পন্থের জন্য তিনি নাকি বিশেষ শুভেচ্ছা বার্তা দিয়েছেন।
নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ঘটনার কথাও। ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর দুরন্ত কামব্যাক করেছেন পন্থ। আপাতত বর্ডার গাভাস্কর ট্রফি খেলার জন্য তিনি রয়েছেন অস্ট্রেলিয়ায়। পার্থে প্রথম টেস্টে যথেষ্ট ভালো ব্যাটিং করেন তিনি। প্রথম ইনিংসে ৩৭ রান আসে পন্থের ব্যাট থেকে। ম্যাচে মোট ৬টি ক্যাচও নেন তিনি। ইতিহাস গড়ে পারত টেস্ট ২৯৫ রানে জিতে নেয় টিম ইন্ডিয়া। ৫ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। এহেন সুসময়ই ফের নতুন করে পন্থের সঙ্গে জোড়াল উর্বশীর নাম। আপাতত মডেলিং নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। তার মধ্যেই একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। ইউটিউবে প্রকাশিত সেই সাক্ষাৎকারে উর্বশীকে প্রশ্ন করা হয়, যদি ঋষভ পন্থের জন্য কোনো বিশেষ হ্যাশট্যাগ দিতে হয় তাহলে কোন ট্যাগ দেবেন? হাসিমুখে উর্বশীর জবাব, অল দ্য বেস্ট ফর অস্ট্রেলিয়া। যদিও গোটা বিষয়টি নিয়ে আলোচনা না করতেই অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী। উল্লেখ্য, পন্থের সঙ্গে উর্বশীর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা হয়েছে। বছর দুয়েক আগে থেকে এই জল্পনা শুরু হয়। পন্থের প্রতি ভালোবাসার কথা বারবারই প্রকাশ করেছেন উর্বশী। তার খেলা দেখতে মাঠেও পৌঁছে গিয়েছেন একাধিকবার। যদিও পুরো বিষয়টা এড়িয়ে যাওয়াই পছন্দ করেন পন্থ। তবে প্রিয় পন্থ যেন কঠিন অজি সফরে গিয়ে ভালো খেলেন, সেই প্রার্থনায় মগ্ন উর্বশী। গোটা বিষয়টিতে নেটদুনিয়ার দাবি, সত্যিই পন্থকে বড্ড ভালোবাসেন বলি অভিনেত্রী। আজকের মতো খবর এখানেই শেষ হলো।